তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিমি এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। বিমানের সৌদি আরবের ফ্লাইট চালু হচ্ছে রাতে, প্রবাসীদের প্রতি দায়িত্বশীল হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। করোনার বছরেও সড়ক দুর্ঘটনায় প্রায় ৫,০০০ প্রাণহানি, ১৩ কারণ চিহ্নিত করেছে নিরাপদ সড়ক চাই। দেশে করোনায় একদিনে আরও ১৭ জনের মৃত্যুতে, প্রাণহানি বেড়ে ৭,৬৮৭, নতুন ৯৭৮ রোগী শনাক্ত। চট্টগ্রামে জেএম সেনের ভবন ভাঙার ওপর ১ মাসের স্থিতাবস্থা, ঐতিহাসিক স্থাপনা বিবেচনায় রুল। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। বাংলাদেশ থেকে আজ আবারও শুরু হচ্ছে সৌদি আরবগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল। সৌদি সরকার ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। রাত ১২টায় ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম ফ্লাইটটি। বৃহস্পতিবার ভোর ৫টায় জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে আরেকটি ফ্লাইট। এর আগে ২০ ডিসেম্বর থেকে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয় সৌদি সরকার। এরপর ২১ ডিসেম্বর থেকে জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়। এর আগে কোভিড-১৯ মহামারীর কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর গত ১৭ সেপ্টেম্বর থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করে সৌদি সরকার। মাত্র ৪% সুদেও প্রণোদনার ঋণ নিতে আগ্রহ নেই করোনায় দেশে ফেরা প্রবাসীদের। প্রবাসী কল্যাণ ব্যাংকের হিসেবে মাত্র ১,৫০০ প্রবাসী ৩০ কোটি টাকা ঋণ নিয়েছেন। এখনও তহবিলে পড়ে আছে ৬৭০ কোটি টাকা। তবে অনেকের অভিযোগ, আমলাতান্ত্রিক জটিলতায় আবেদন করেও ঋণ পাওয়া যায়নি। এই অভিযোগ মানতে নারাজ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। করোনার প্রকোপ বাড়লেও গত বছর জুলাইতে বাহরাইন থেকে দেশে ফেরেন টাঙ্গাইলের দেলদুয়ারের সোলাইমান হোসেন। ভিসা বাতিল হওয়ায় আর যেতে পারেননি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করেও লাভ হয়নি। শেষমেশ কিস্তিতে একটি পিকআপ কিনে নিজেই চালাচ্ছেন। প্রবাসী কল্যাণ থেকে বললো যে এমনি যে এখান থেকে কিছুই করলে, কাগজপত্র করলে তাহলে হয়তো কিছু সাহায্য সহযোগিতা করবো। আমি আরো ৫-১০ হাজার টাকার মতো আরো খরচ করলাম। এইরকম করতে করতে ১-১.৫ মাস হয়ে গেল। পরে আমি ফোন দিলাম, এরা বললো যে ভাই আপনি এটা হইতেছে না, ঢাকাতে কোনো আসে নাই। সোলাইমানের একটা ব্যবস্থা হলেও একই জেলার সৌদি প্রবাসী মোয়াজ্জেম হোসেন এখনো বেকার। নিজের ঘর নেই, আশ্রয় নিয়েছেন বন্ধুর বাসায়। একই অবস্থা মালয়েশিয়া ফেরত সিরাজগঞ্জের রবিউল ইসলামেরও। সরকার তরফ থেকেও কোনো কিছু পাইনি, সামাজিকভাবেও কোনো সহযোগিতা পাইনি। আর কোনো কারো কাছে সহযোগিতার সাহায্যের হাত বাড়াইতেও আমাকে সাহায্য কেউ করে না। দেখলেও বলে যে না তোমার কাছে আছে, বিদেশ থেকে আসছে, অনেক কিছু আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে কোনো কিছু নাই। প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, ওটাতে গেছিলাম। তারা বলছিল যে মানে আমাদের একটা অনুদান সরকার পাশ করছে, এখনো তাদের মানে ব্যালেন্সে এটা যোগ হয়নি। সেটার ক্ষেত্রে আপনারা একটু অপেক্ষা করেন। মন্ত্রী জানান, প্রবাসীদের প্রতিষ্ঠায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হবে। এছাড়া সহজে ঋণ পেতে শর্ত শিথিল করা হচ্ছে। পাচ্ছেন না এটা কিন্তু বোধহয় পুরোপুরি ঠিক না। আমি কিন্তু এখানে কাউকে প্রোটেকশন দেওয়ার জন্য কথা বলছি না। আমি বলবো কি ইনিশিয়ালি যে নীতিমালা বা রুলস যেটা সেট করা হয়েছিল, আমরা বানিয়েছিলাম ফর লোন, ওটাতে দেখা গেল কি তার কয়েকটা শর্ত বেশি কঠিন হয়ে গেছে। আর সেক্রেটারি সাহেব ওটা ব্যবস্থা করলেন দ্যাট যে কঠিন যেগুলি আছে, ইললজিক্যাল যেগুলি আছে, সবগুলি ফেলে দেওয়া হয়েছে। প্রবাসীদের জন্য প্রধানমন্ত্রীর ৫০০ কোটি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ২০০ কোটি টাকার তহবিল ঘোষণা করেন। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ৪% সুদে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। এর মধ্যে ৩ লাখ টাকা দেওয়া হচ্ছে কোনো জামানত ছাড়া। জামানতবিহীন আমরা ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকি। আর জামানত সহ আমরা আরও বেশি দিতে পারি। এবং ঋণ দেওয়ার জন্য আমাদের ৭১টা শাখা আছে। এবং ওই যারা ঋণ নিতে চান তারা আমাদের বিভিন্ন শাখায় যোগাযোগ করেন, করে তারা ওই আমরা আপিল করলে ওইটা আমরা প্রেয়ার দিলে আর কি আমরা এই ঋণ তাদের দিয়ে থাকি। অভিবাসন গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরু বলছে, লকডাউন ও করোনার কারণে প্রায় ৪ লাখ প্রবাসী নিঃস্ব হয়েছেন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
অভিবাসী শ্রমিকদের যেন হয়রানির শিকার হতে না হয়, অবৈধভাবে বিদেশে গিয়ে কেউ যাতে দালালদের খপ্পরে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার বিষয়ে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসী কর্মীদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অভিবাসী শ্রমিকদের সার্বিক কল্যাণে দক্ষতা বাড়ানোর পাশাপাশি বহুমাত্রিক উদ্যোগ নিয়েছে সরকার। সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আন্তর্জাতিক অভিবাসী দিবস 2020 উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রীর বক্তব্যে অভিবাসী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে সরকারের নানা উদ্যোগের কথা উঠে আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের দক্ষতা বাড়ানোর বিষয়টিকে নিজের বক্তব্যে খুব গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি যে আমাদের প্রতিটি উপজেলায় একটি করে আমরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলব। ইতিমধ্যে আমরা প্রায় 70টা ছিল, আরও 40টা সম্পন্ন হয়েছে এবং আরও 100টা কারিগরি কেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যাতে নিজের এলাকায় বসে আপনারা প্রশিক্ষণ নিয়ে দক্ষ কারিগর হয়ে যেন বাইরে যেতে পারেন। অভিবাসী শ্রমিকদের যে কোনো ধরনের হয়রানি বন্ধে মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবার মানসিকতা বদলানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনেকে সুষ্ঠুভাবে বিদেশে যেতে পেরেছেন, অর্থ উপার্জন করতে পেরেছেন, আবার অনেকে তা পারেননি, ধোকায় পড়ে নিজের জীবনটাও নষ্ট হয়েছে। আন্তরিকতার সাথে ট্রেনিংটা নিয়ে গেলে পরে তাহলে আর কেউ বিদেশে যে কোনো হেনস্থার শিকার হবেন না, সেই বিষয়টাও সবাইকে নজর রাখতে হবে এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এই বিষয়ে আরও নজরদারি করতে হবে। অভিবাসীদের কষ্টার্জিত আয়ের টাকা দেশে বিনিয়োগ নিশ্চিতে সব ধরনের নিরাপত্তা বিধানে সরকারের আশ্বাস পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান। অনেকেই বাইরে কাজ করেছেন তখন বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়েছেন, কেউ ছোটোখাটো ব্যবসা শুরু করেছেন, আর এখনও আপনাদের সে সুযোগ আছে। আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে টাকা নিয়ে নিজেরা ছোটোখাটো ব্যবসা করতে পারেন, নিজের পায়ে দাঁড়াতে পারেন, কারণ বাংলাদেশেও এখন অনেক কাজের সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের নিরাপত্তার বিষয়টি সবসময় বিবেচনায় রাখতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী রেমিটেন্স যোদ্ধাদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। বলেন, দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে তাদের এমন উদ্যোগ কার্যকর অবদান রাখবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 17 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 15 এবং নারী 2 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 7,687 জনের। 181টি ল্যাবে 24 ঘন্টায় 15,544 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 978 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 6.29%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,18,898 জনে, সুস্থ হয়েছেন আরও 1,021 জন। এ নিয়ে মোট সুস্থ 4,63,480 জন। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য করোনার টিকা বঙ্গভ্যাক্স উৎপাদনের অনুমোদন পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। দুপুরে প্রতিষ্ঠানের উৎপাদন ও গবেষণা প্রধান ডাক্তার আসিফ মাহমুদ এ তথ্য জানান। টিকা উৎপাদনের পর ট্রায়ালের অনুমোদনের জন্য চেষ্টা চালাবে বলে জানান তিনি। গত বছরের 2 জুলাই করোনা ভাইরাসের নতুন টিকা উদ্ভাবনের দাবি করে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। গত 8 মার্চ এই টিকা তৈরির কাজ শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় বাংলাদেশের গ্লোব বায়োটেকের ভ্যাকসিনটির নাম রয়েছে। বিশ্বে যে 156টি টিকা পরীক্ষামূলক প্রয়োগের পূর্বাবস্থায় রয়েছে, তার মধ্যে গ্লোবের 3টি টিকা রয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই নিজেদের তৈরি করোনা টিকার রপ্তানি শুরু করবে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে বিবিসি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বিবিসিকে বলেন, প্রতিবেশী দেশগুলোকে টিকা দেওয়ার যে প্রতিশ্রুতি ভারত সরকার দিয়েছে তা এখনও অটুট রয়েছে। ভারতের টিকা প্রয়োগ শুরুর 15 দিনের মধ্যে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী কয়েকটি দেশে রপ্তানির অনুমতি দেওয়া হবে বলে জানান তিনি। এর মধ্যে কিছু টিকা উপহার হিসেবে দেবে ভারত, বাকি টিকা ভারত সরকার যে দামে কিনবে প্রায় সে দামেই রপ্তানি করা হবে। এ মাসের মাঝামাঝি সময়ে নাগরিকদের টিকা দেওয়া শুরু করার আশা ভারতীয় কর্মকর্তাদের। ভারতে আগামী জুলাইয়ের মধ্যে 30 কোটি মানুষকে করোনার টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে।
বিশ্বে আবারও বেড়েছে করোনায় প্রাণহানি। একদিনে মৃত্যু হয়েছে 13,000-এর বেশি মানুষের। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 18,75,000। নতুন আরও প্রায় 7 লাখ শনাক্ত নিয়ে মোট আক্রান্ত 8,68,00,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রাণ গেছে 3,500 মানুষের। এ নিয়ে সেখানে মোট মৃত্যু 3,65,000। একদিনে নতুন শনাক্ত 2.25 লাখ। ব্রাজিলে মঙ্গলবার প্রাণ গেছে প্রায় 1200 জনের। নতুন শনাক্ত 57,000-এর বেশি মানুষের। এদিকে যুক্তরাজ্যের লকডাউন জারির পরও নতুন রোগী মিলেছে 60,000-এর বেশি, যা এ যাবৎকালের সর্বোচ্চ। মারা গেছে 830 জন। দ্বিতীয় ধাপে সংক্রমণ শুরুর পর এটি দেশটির তৃতীয় সর্বোচ্চ মৃত্যু। এছাড়া ইতালিতে 649, জার্মানিতে 528 ও রাশিয়ায় 518 জনের মৃত্যু হয়েছে। ভারতে মঙ্গলবার 265 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত প্রায় 18,000। করোনার বছর 2020 সালে প্রায় 2 মাস বাসসহ পরিবহন চলাচল বন্ধ থাকলেও দুর্ঘটনায় প্রাণ গেছে 4,969 জনের। এ সময়ে দুর্ঘটনা ঘটেছে 4,092টি। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 5,085 জন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এতে সড়ক দুর্ঘটনার 13টি কারণও তুলে ধরা হয়। আহত হয়েছে 866। সংবাদ সম্মেলনে দুর্ঘটনার পরিসংখ্যান উপস্থাপন করেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। প্রতিবেদনে বলা হয় 2020 সালে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায় 3,800 জন, রেল দুর্ঘটনায় 129 জন এবং নৌ দুর্ঘটনায় মারা গেছে আরও 200 জন। এছাড়া নিখোঁজ হয়েছে 100 জন। তবে প্রাণহানির এই সংখ্যা 2019 সালের চেয়ে প্রায় 250 কম। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে অঘোষিত লকডাউন থাকায় দুর্ঘটনা 2019 সালের চেয়ে কিছুটা কমেছে বলছে নিশ্চা। বিশ্বব্যাপী করোনা মহামারী আকারে দেখা দেওয়ায় বাংলাদেশে এর ভয়াবহতা ছড়িয়ে পড়ে, যার ফলে অফিস, আদালত, দোকানপাট, গণপরিবহন বন্ধ থাকে। মূলত 2020 সালে সড়ক দুর্ঘটনা এ কারণে কম হয়েছে, তবে তা আশাব্যঞ্জক নয়। সড়ক দুর্ঘটনার জন্য টাস্কফোর্সের 111 সুপারিশ বাস্তবায়ন না হওয়া সহ 13টি কারণও তুলে ধরেন নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান। সড়কে সুষ্ঠু ব্যবস্থাপনা ও নজরদারির অভাব, চালকদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব ও বেপরোয়া গাড়ি চালানো, লাইসেন্সবিহীন চালক নিয়োগ, পথচারীদের অসচেতনতা ও সড়ক নির্মাণের ত্রুটি দুর্ঘটনার কারণ বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। রাস্তার পাশে হাট বাজার ও দোকানপাট, এছাড়াও অশিক্ষিত ও অদক্ষ চালক, রাজনৈতিক সদিচ্ছার অভাব, সড়ক পরিবহন আইন 2018 বাস্তবায়ন না হওয়া ইত্যাদি মূল কারণ বলে চিহ্নিত করা হয়। সড়ক আইনের সঠিক বাস্তবায়ন হলে সড়ক নিরাপদ হয়ে উঠবে বলে আশা নিরাপদ সড়ক চাই আন্দোলনের। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে স্মৃতি বিজড়িত চট্টগ্রামে জেএম সেনের ভবন ভাঙার উপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছে হাইকোর্ট। বিচারপতি JBM হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া ভবনটি ঐতিহাসিক স্থাপনা বিবেচনায় কেন সংরক্ষণ করা হবে না জানতে চেয়ে রুল দেওয়া হয়েছে। চট্টগ্রামের রহমতগঞ্জে ব্রিটিশ শাসনামলে এই বাড়িটি নির্মাণ করেন ভারতীয় কংগ্রেসের নেতা যাত্রামোহন সেনগুপ্ত। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিপ্লবীদের হয়ে মামলা লড়াই শাসকদের রোষানলে পড়েন যাত্রামোহনের ছেলে যতীন্দ্রমোহন। 1933 সালে কারাগারে তিনি মারা গেলে এই বাড়িতে ছিলেন তার স্ত্রী। 1970 সালে তিনি ভারতে গেলে বেহাত হয়ে যায় বাড়িটি। পরে তা শত্রু সম্পত্তি ঘোষণা করা হয়। প্রশাসনের কাছ থেকে লিজ নিয়ে সেই বাড়িতে প্রথমে বাংলা কলেজ এবং 1975-এর পরে নাম বদলে শিশুবাগ স্কুল প্রতিষ্ঠা করে স্থানীয় একটি পক্ষ। আদালতের আদেশের কথা বলে গেল 4 জানুয়ারি এক ব্যক্তি ভবনটি ভাঙার উদ্যোগ নিলে স্থানীয়দের বাধায় তা স্থগিত হয়। পরে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে হাইকোর্টে রিট করেন আইনজীবী মাসুদ আলম চৌধুরী। বুধবার দুপুরে ওই রিটের শুনানি নিয়ে ভবনটি ভাঙার উপর 1 মাসের স্থিতাবস্থা দেয় হাইকোর্ট। একই সঙ্গে ঐতিহাসিক স্থাপনা বিবেচনায় ভবনটি কেন সংরক্ষণ করা হবে না জানতে চেয়ে রুল দেওয়া হয়েছে। 1 মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার জন্য সকলকে নির্দেশ দিয়েছেন। এটি আবার 1 মাস পরে পুনঃ আদেশের জন্য লিস্টে আসবে। এবং আমরা আদালতে বলেছি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। ঐতিহাসিকভাবে এটি আমাদের ঐতিহ্য এবং আমাদের ইতিহাসের একটি অংশ।
এদিকে চট্টগ্রামে এক বৈঠকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ভবনের জমিটি অর্পিত সম্পত্তি হিসেবে সরকার লিজ দিয়েছে। এ ধরনের জমি বিক্রি করা যায় না। একটি চক্র জাল কাগজপত্র তৈরি করে অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তার। অর্পিত সম্পত্তির যদি কোনো দাবিদার না থাকে, সরকার এটা নিজের কাস্টডিতে নিয়ে যেতে পারবে, নিজের মালিকানায় খাস জমি হিসেবে গণ্য করতে পারবে। সরকার যদি জাদুঘর প্রতিষ্ঠার তাদের যে সরকারি সিদ্ধান্ত, এটা বাস্তবায়নের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে পারে। হাইকোর্টের রিটে সংস্কৃতি সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার সহ ৬ জনকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ১ জানুয়ারি কনস্টেবল জাহিদের সঙ্গে বিয়ে হয় নিপার। দুদিন পর রাজধানীর একটি হোটেলে ওঠে এ দম্পতি। মঙ্গলবার নিপার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় আর পালিয়ে যায় জাহিদ। নিপার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক। তবে পুলিশ বলছে হত্যা নাকি আত্মহত্যা জানতে পেতে হবে ময়নাতদন্ত রিপোর্ট। রাজধানীর উত্তর কমলাপুরের সিটি প্যালেস ইন্টারন্যাশনাল হোটেল থেকে মেহনাজ জেরিন নিপার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। পুলিশের বিশেষ শাখা এসবির কনস্টেবল স্বামী জাহিদুল ইসলামের সাথে ওই হোটেলে ওঠেন তিনি। স্ত্রীকে হোটেলে রেখেই মঙ্গলবার সকালে বাইরে যান জাহিদ। 11:30টার সময় আসছি, আসার পরে আমার ম্যানেজারে বলতেছে, হ্যাঁ তুমি দেখো রুমটা, হ্যাঁ থাকবো কিনা যাবে। তাই আমি লক করছি জোরে, তারপরে আর কোনো সারা শব্দ নাই, ম্যানেজারকে আমি পাঠাইছি। হ্যাঁ আমি কই দেখেন স্যার এটা খুলতেছে না। তো ম্যানেজারে কিছু না বুঝে মানে দেখছে খুলে না, জোরে জোরে লক করছে, হ্যাঁ খুলে না, তারপরে থানার মাঝে ফোন দিছে। এই ঘটনায় মতিঝিল থানায় জাহিদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা মামলা করেছেন নিপার ভাই আসনুল কবির। জানা যায় 1 জানুয়ারি নিপার সাথে কুমিল্লায় গ্রামের বাড়িতে দেখা করতে আসেন জাহিদ। সেদিনই তার পরিবারকে ডেকে এনে তাদের বিয়ে দেওয়া হয়। ওদের ফ্যামিলির লোকজন ছিল, আমাদের ফ্যামিলির লোকজন ছিল। বিয়েটা 1 তারিখ রাতে শেষের দিকে রাতে হয়েছে আর কি বিয়েটা। আমাদের কাছে মনে হচ্ছে এটা মানে একেবারে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিপার গলায় চিহ্ন পেয়েছে ফরেনসিক বিভাগ, শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। তবে এটা হত্যা না আত্মহত্যা নিশ্চিত হতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক। আমরা দাগ পাইছি, ফাঁসির দাগ পাইছি, আর ওই নেক টিস্যুতে পাঠাইছি, বলার নেক টিস্যু হিস্টোপ্যাথোলজিতে পাঠাইছি, ওই রিপোর্টটা আসার পর তারপর কনফার্ম করা যাবে। আত্মহত্যার প্ররোচনা হিসেবে একটা মামলা নিচ্ছি। এখন আসলে কার কাছ থেকে প্ররোচনা আসছে, কিভাবে আসছে, একটু তদন্তের অগ্রগতি না হইলে তো আর আপডেট কিভাবে বলবো। নিপার দ্বিতীয় বিয়ে ছিল এটি। প্রথম স্বামীর সাথে 8 বছরের একটি সন্তান রয়েছে তার। প্রায় 6 মাস আগে বিচ্ছেদের পর নিপার বিয়ে হয় জাহিদের সঙ্গে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের 7 খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। একই সাথে চাঁদাবাজির মামলা থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন জানিয়েছেন, 2013 সালে নূর হোসেনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়। এতে নূর হোসেনের অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়ার পরও সেই অস্ত্র তিনি ব্যবহার করছিলেন। এই মামলায় 5 জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। একই সাথে চাঁদাবাজির মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। এর আগে সকালে কড়া নিরাপত্তায় আসামি নূর হোসেনকে আদালতে হাজির করে পুলিশ। দু 2021 সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী 100 দেশের মধ্যে উঠে এসেছে বাংলাদেশ। নতুন এই বছরে ক্ষমতাশালী দেশ হিসেবে 190 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 81তম। মার্কিন সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের এক তালিকায় বাংলাদেশের এ অবস্থান তুলে ধরা হয়েছে। জরিপ অনুযায়ী 100 নম্বরের ভিত্তিতে বাংলাদেশের স্কোর 61.67। দক্ষিণ এশিয়ার মধ্যে এ তালিকায় বাংলাদেশের আগে রয়েছে ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়, নানা কারণে শক্তি ক্ষয় হলেও 2021 সালেও যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক এবং সামরিক শক্তি হিসেবে থাকবে। যুক্তরাষ্ট্রের পরেই চীন এবং রাশিয়ার অবস্থান। চতুর্থ অবস্থানে ভারত, এরপর যথাক্রমে রয়েছে ফ্রান্স এবং জার্মানি। সপ্তম স্থানে আছে জাপান, অষ্টমে আছে যুক্তরাজ্য, নবম স্থানে দক্ষিণ কোরিয়া আর 10ম স্থানে রয়েছে ইসরায়েল। রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রভাব, প্রতিরক্ষা বাজেট, অস্ত্রভাণ্ডার, বৈশ্বিক জোট, কূটনৈতিক ক্ষমতা এবং সামরিক শক্তির বিষয়গুলো বিবেচনায় করে এ তালিকা তৈরি করে সিইও ওয়ার্ল্ড।
পরিবেশ পরিস্থিতি বিবেচনায় মার্চে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিতে পারে সরকার, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সরকারের ধারাবাহিকতায় গত 12 বছরে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির সকল সূচকে যুগান্তকারী মাইলফলক স্পর্শ করেছে। বাংলাদেশ আজ বিশ্ব সভায় উন্নয়নের রোল মডেল। অর্থনীতি ও আর্থসামাজিক সহ বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার সব দেশকে ছাড়িয়ে যাচ্ছে। দেশে এখন স্বাধীনভাবে কাজ করছে দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন সহ অন্যান্য সব প্রতিষ্ঠান। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সাহসিকতা, সততা ও কর্মনিষ্ঠা আজ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। প্রতিবেশী দেশের সাথে অতীতের অবিশ্বাসের কৃত্রিম দেয়াল ভেঙে সম্পর্কের নতুন সেতুবন্ধন তৈরি হয়েছে বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রতিবেশী দেশের সাথে অতীতের অবিশ্বাসের কৃত্রিম দেয়াল ভেঙে নির্মিত হয়েছে সম্পর্কের নতুন সেতুবন্ধ। সমাধান হয়েছে দীর্ঘদিনের ছিটমহল বিনিময় কার্যক্রম। দেশে কর্মসংস্থান বেড়েছে। অর্থনৈতিক বিশেষায়িত অঞ্চলগুলো উন্নয়নে চালচিত্রে যোগ করেছে নতুন মাত্রা। এবার বিপুল পরিমাণ কালো টাকা সাদা হওয়ায় অর্থনীতিতে গতি বেড়েছে বলে মনে করছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। তিনি জানান, আগামীতেও এর সুযোগ অব্যাহত রাখতে চায় সরকার। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা জানান অর্থমন্ত্রী। চলতি অর্থ বছরে কালো টাকা সাদা করার অবারিত সুযোগ দেয় সরকার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর হিসাবে 6 মাসে এ সুযোগ নেন 7,650 জন নাগরিক। এতে সোয়া 10,000 কোটি টাকা সমপরিমাণ অপ্রদর্শিত অর্থ ও সম্পদ বৈধ হয়। সাদা হওয়া এসব সম্পদের বেশিরভাগ বিনিয়োগ হয়েছে আবাসন খাত ও পুঁজিবাজারে। এ থেকে সরকার রাজস্ব পেয়েছে প্রায় 1,000 কোটি টাকা। অর্থমন্ত্রী জানান, কালো টাকা সাদা করার এ সুযোগ আবারও দিতে চায় সরকার। একজনের একটা ট্রানজাকশন 10 হাত ঘুরে হয়তো 7 দিনে, তো এতে করে ইকোনমি অনেক বেগবান হচ্ছে, ইকোনমি আরো শক্তিশালী হচ্ছে। আমি মনে করি যে আমাদের যে উদ্দেশ্য সেটা আমরা সফল হয়েছি, অন্তত পুরোপুরি না হলেও বেশিরভাগ আমরা সফল হয়েছি। আমরা চাই কালো টাকা সাদা হোক। তবে এবার রিটার্ন জমা দেয় তেমন সাড়া মেলেনি। এনবিআর এর হিসাবে রিটার্ন জমা হয়েছে প্রায় 24 লাখ। যদিও এবার কিছু ক্ষেত্র ছাড়া নিবন্ধন থাকলে রিটার্ন দেয়া বাধ্যতামূলক করা হয়। এনবিআর এর হিসাবে নিবন্ধিত করদাতা 56 লাখের বেশি। অর্থমন্ত্রী মনে করেন, রাজস্ব খাতে অটোমেশন না হওয়ায় রিটার্ন জমা কম হয়েছে। যারা ট্যাক্স দেয় শুধু তারাই দেয়, অন্যরা দেয় না। এগুলা রেট অফ ট্যাক্সেশন আমাদের অনেক বেশি ছিল। আস্তে আস্তে আমরা যেগুলো এগুলোর কমিয়ে না নিয়ে আসতে পারি, কম্পিটিটিভ জায়গায় নিয়ে আসতে না পারি, তাহলে হবে না। নতুন বছরে অভ্যন্তরীণ সম্পদকে আরও ভালোভাবে কাজে লাগানোর কথাও সংবাদ সম্মেলনে জানান অর্থমন্ত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাপুর দিকে প্রথমবার ফেডারেশন কাপের ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব। সেমিতে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে 3-0 গোলে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে চাপ তৈরি করেছে সাইফ স্পোর্টিং, দ্রুতই আসে সাফল্য। ম্যাচের 8 মিনিটে দলকে এগিয়ে নেন ইমানুয়েল। বিরতির আগে কিছুটা গুছিয়ে উঠে আক্রমণে যায় চট্টগ্রাম, তবে পূর্ণতা দিতে পারেননি সিরাজউদ্দিন রাকিবরা। আক্রমণের পসরা সাজানো সাইফ ব্যবধান দ্বিগুণ করে 72 মিনিটে। আরিফুরের অ্যাসিস্টে স্কোর করেন কেনেথ ইকেচুকু। কিছুক্ষণ পর চার্লস দিদিয়ের লাল কার্ড দেখালে 10 জনের দলে পরিণত হয় চট্টগ্রাম আবাহনী। শেষ দিকে তাদের হতাশা বাড়িয়েছেন ইয়াসিন। ক্যাম্প শুরুর আগেই যোগ দিচ্ছেন টাইগারদের ব্যাটিং পরামর্শক জন লুইস। উইন্ডিজ সিরিজে স্পিন কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন সোহেল ইসলাম। এদিকে কোচিং স্টাফের সবাই ঢাকায় এসে যেন দ্রুত ক্যাম্পে যোগ দিতে পারেন, সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে বিসিবি। 10 জানুয়ারি ক্যাম্প শুরুর আগে বুধবার শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। এদিন 12 ক্রিকেটারের কোভিড টেস্ট হয়েছে, যারা নেগেটিভ রিপোর্ট নিয়ে উঠবেন বিসিবি একাডেমিতে। এরপর ক্রিকেটাতে 2 দফা কোভিড টেস্ট হবে 7 ও 9 জানুয়ারি। রবিবার হোম অফ ক্রিকেটে অনুশীলন শেষ করে দুপুরে টিম হোটেলে উঠবেন ক্রিকেটাররা। যেহেতু আমরা জয়েন্টলি প্র্যাকটিস করবো, এই জন্য আমরা টেস্ট করছি, কারণ আপনারা জানেন প্রায় 2-3 দিন পর পর আমরা টেস্ট করতে হয়, যেটা আমরা বঙ্গবন্ধু T20 সময় করেছি, তার আগে যে প্রেসিডেন্ট কাপ হয়েছিল তখন করেছি। তো আমরা ঠিক সেভাবেই যাচ্ছি।
ক্যাম্প শুরুর আগে চলে আসবেন ডোমিঙ্গো সহ কোচিং স্টাফরা। অনুশীলনের প্রথম দিন থেকে তাদের পেতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গ্রিন সিগন্যালের অপেক্ষায় বিসিবি। 2-1 দিনের মধ্যে যোগ দেওয়ার কথা নতুন ব্যাটিং পরামর্শক জন লুইস। সাকিব, মিরাজ, তাইজুলদের দেখভালে উইন্ডিজ সিরিজে দায়িত্ব পেয়েছেন সোহেল ইসলাম। ও আসে নাই, ও কাল পরশুর মধ্যে আসবে। ওকে আমরা সামনাসামনি বসে আমরা দেখব এবং হয়তো আমরা প্রথম 2-1টা সিরিজটা দেখি কেমন, তারপর ইনশাল্লাহ যদি ভালো হয় তাহলে আমরা চেষ্টা করব ওকে আরও রাখা। রবিবার ঢাকায় ফিরে কোয়ারেন্টাইনে আছেন সাকিব। বৃহস্পতিবার হোম অফ ক্রিকেটে অনুশীলন করবেন টাইগার অলরাউন্ডার। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব সংবাদ সন্ধ্যা। তার আগে শিরোনামগুলো আরেকবার। বিমানের সৌদি আরবের ফ্লাইট চালু হচ্ছে রাতে, প্রবাসীদের প্রতি দায়িত্বশীল হওয়ার তাগিদ প্রধানমন্ত্রী। করোনার বছরেও সড়ক দুর্ঘটনায় প্রায় 5,000 প্রাণহানি, 13 কারণ চিহ্নিত করেছে নিরাপদ সড়ক চাই। দেশে করোনায় একদিনে আরও 17 জনের মৃত্যুতে, প্রাণহানি বেড়ে 7,687, নতুন 978 রোগী শনাক্ত। চট্টগ্রামে জেএম সেনের ভবন ভাঙার উপর 1 মাসের স্থিতাবস্থা, ঐতিহাসিক স্থাপনা বিবেচনায় রুল। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।